শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম জানতে পারলাম আমি পৃথিবীর সবথেকে অকর্মণ্য বউ। অন্য বাড়ির বউরা আমার মতো এত অকর্মণ্য নয়। কোনো কাজ জানি না, কোথাকার জিনিস কোথায় রাখি ঠিক নেই। মাঝে মাঝে মনে হয় আমি যদি বিয়ে না করতাম তাহলে আমি জানতেই পারতাম না আমি কতটা অপদার্থ, কতটা অকর্মণ্য। রাত দিন শ্বশুর শাশুড়ি ননদের খোঁটা শুনতে শুনতে নিজের জীবনের প্রতি একটা বিতৃষ্ণা জাগলো। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে পালিয়ে যাই, কিন্তু তার উপায় তো নেই। তাহলে সবাই আমার সম্বন্ধে বদনাম রটিয়ে দেবে। সেই ভয়তে অনেক কষ্ট করে মাটি আঁকড়ে পড়ে রইলাম। আমার শাশুড়ি মা আমাকে বলল সকালবেলা উঠেই, রান্নাটা তাড়াতাড়ি সেরে জামা কাপড়গুলো সব কেচে ফেলো তো দেখি। বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান গেলে জামা কাপড় সব যেন কেমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, নোংরা হয়ে পড়ে রয়েছে। সবগুলো প্রতিদিন একটু একটু করে কেচে কেচে সব তুলে রাখো, গুছিয়ে রাখো। বাড়িতে বড় অনুষ্ঠান বলতে আমার জায়ের মেয়ের বিয়ে হলো। আমার যা বলতে আমার নিজের যা নয়, আমার জেঠু শ্বশুরের ছেলের বউ। তার অনেক কম বয়স, কিন্তু তার পড়াশোনাতে মন ছিল না। বাচ্চা বয়সে একটু পেকে গিয়েছিল, তাই তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়। তার বিয়ের জন্য বাড়িতে অনেক লোক কুটুম এসেছিল, যার জন্য জামা কাপড় সব আগোছালো হয়ে রয়েছে। আমি সেটা জানি, কাচাকুচি শুরু করে দিলাম শাশুড়ির কথা অনুযায়ী। যে কাজটা সবাই মিলে করলে হালকা হয়, সেই কাজটা যদি একজনের উপর চাপানো হয় তখন সেই কাজটা অনেক ভারী হয়ে যায়। তাই দিনের পর দিন এত এত করে কাচাকুচি করতে করতে আর সংসারে কাজকর্ম করতে করতে আমার শরীরের হাল বেহাল হয়ে গেল। কোমর পিঠ সবকিছু যন্ত্রণা শুরু হয়ে যায়। সেই কারণে যে একটু শুয়ে বসে থাকবো তারও উপায় নেই। আমি যদি একটু শুয়ে থাকি তাহলে হয় আমার স্বামী নইলে আর অন্যান্য কেউ এমন এমন কথা বলতে থাকে যে আমি বেশিক্ষণ আর বিছানায় শুয়ে থাকতে পারি না। ব্যথা যন্ত্রণা সব সমেত যখন কাজ করতে শুরু করলাম, কারোর চোখে এতটুকুও দয়া মায়া দেখিনি। সবাই ঠিক মতো জুটে যাচ্ছে তো, মুখের উপরে ঠিক মতো খাবার জুটে যাচ্ছে, তাহলে তো কোনো অসুবিধাই নেই। রাত্রিবেলায় শুয়ে শুয়ে গো গো করি, শরীরে অসহ্য যন্ত্রণা। মাঝে মধ্যে প্যারাসিটামল খেয়েও কমে না। পাশেই আমার স্বামী দিব্য ঘুমায়। আমার যে কষ্ট যন্ত্রণা তার আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছায় না। ছোটবেলায় মা কাকিমাদের বলতে শুনেছিলাম, স্বামী ভালো হলে সেই মেয়ের কপালে কোনো কষ্ট থাকে না, কিন্তু যে মেয়ের স্বামী খারাপ সে মেয়ের কপালে কোনোদিনও সুখ আসতে পারে না। কোনোদিনও ভাবিনি সেই জায়গায় আমাকে পৌঁছতে হবে একদিন। আমার স্বামী কখনো আমার কষ্ট দেখতে পায়নি। ছুটির দিন সবাই খেয়ে নেবে, সবাইয়ের খাবার জোগাড় করতে করতে আমার যখন খাবার সময় হয় না, যখন আবার দুপুরের খাবার বানানোর সময় চলে আসে, তখন সকালের খাবারটা না খেয়েই আমাকে সেগুলো করতে হয়। ছুটির দিনটা একটু চাপ থাকে, কিন্তু আমার স্বামী কখনো আমাকে একবারও জিজ্ঞেস করেনি যে তুমি খেয়েছো, বা তুমি দুটো খেয়ে নাও, নিয়ে তারপরে রান্না করো। যখন স্বামী কিছু বলে না তখন যেন মনে হয় হয়তো আমার খেতে বসে যে টাইমটা যাবে সেই টাইমটা আমাকে দুপুরে রান্নার কাজে লাগানো উচিত। কারণ দুপুরে রান্না যদি আবার দেরি হয়, বাড়ি মাথায় করে দেবে আমার স্বামী আমার শ্বশুর। এই ভেবে ছুটির দিনগুলোতে আমার সকালে খাওয়া হয় না। সব সময় মনে হয় খাবার খেতে গিয়ে সময় নষ্ট হওয়ার জন্য যদি বকা খেতে হয়, তার থেকে বাবা সকালবেলা নাইবা খেলাম, জল আছে তো জল খেলেই হবে। এই ভেবে দিনের পর দিন আমি কাটিয়ে দিই। কিন্তু বাপের বাড়িতে ছিলাম অন্য, কোনো কাজ আমি করতাম না। সব সময় কি খাবো সেই খুঁজে বেড়াতাম। ভালো মন্দ খাবার বাবা সব সময় ঘরে এনে রাখতো। একটা মাত্র মেয়ে আমি, আমার কোনো ভাই বোন নেই।
তাই বাবা-মায়ের অনেক যত্নে আমি মানুষ হয়েছি। কিন্তু বাবা-মা আমাকে যেখানে পাঠালো, সেখানে যে এত কষ্ট পাবো কল্পনাও করিনি। বাবা-মায়ের কাছে কখনো আমার কষ্টের কথা বলি না। তারা শুনলে খুব কষ্ট পাবে। তারা যদি জানে তাদের একমাত্র আদরের মেয়ে তার শ্বশুরবাড়িতে এত কষ্টে আছে, তারা রাতে তাহলে আর ঘুমোবে না। বয়স হয়ে গেছে, শরীর খারাপ হবে। সেই ভেবে আমি কখনো তাদের কাছে কিছু বলি না। কিন্তু আমার চেহারা দেখে বাবা-মা বুঝতে পারে বোধহয় আমার তেমনভাবে খাওয়া-দাওয়া হয় না। আমাকে অনেকভাবে ভালোবেসে আদর করে জিজ্ঞেস করেছে। কখনো শ্বশুরবাড়ির নামে এক কণাও খারাপ কিচ্ছু বলিনি। আমি জানি যদি আমি আমার শ্বশুরবাড়ির, আমার স্বামীর মুখোশগুলো ওদের সামনে তুলে ধরি, তাহলে সেটা আমার কাছে খুব লজ্জার হবে। বাবা-মার কাছে এই ভেবে কখনো কিছু বলিনি। শুধু অপেক্ষায় রইলাম। শ্বশুরবাড়ির লোকজন আমার সঙ্গে যেটা করছে, তাদের বাড়ির মেয়েরও একদিন বিয়ে হবে। পাপের শাস্তি একদিন না একদিন পেতেই হবে। ভগবান সবকিছু দেখে। সবকিছুর একটা একটা করে প্রতিশোধ নেয়। তবে সেটা কখনো কারো ক্ষেত্রে একটু তাড়াতাড়ি নিয়ে নেয়, আর কারো ক্ষেত্রে একটু দেরি করে নেয়। তবে হিসেব ঠিক মিটিয়ে নেয়। কলমে ও কণ্ঠে সোমা।